আমন্ত্রণ দিনের বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন দিতে $3.5 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক। সম্পর্ক জোরদারের আশ্বাস চীন ও নেপালের। অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে আওয়ামী দোসররা উঠে পড়ে লেগেছে অভিযোগ ফারুকের। শেখ হাসিনাকে ফেরত এনে বিচার নিশ্চিতের দাবি। এবং টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অলরাউন্ডার সাকিব আল হাসানের। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শেষ করবেন ওয়ানডে ক্যারিয়ার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করতে সহজ শর্তে বাংলাদেশকে $3.5 বিলিয়ন ঋণ প্রদান করবে বিশ্বব্যাংক। বুধবার নিউ ইয়র্ক স্থানীয় সময় জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই সহায়তার ঘোষণা দেন। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করার আশ্বাস দিয়েছে চীন ও নেপাল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন বুলবুল আহমেদ। নিউ ইয়র্ক স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দফতরে সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৈঠকে ডিজিটালাইজেশন, তারল্য সংকট উত্তরণ, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কার সহায়তায় বাংলাদেশকে $3.5 বিলিয়ন সহজ শর্তে ঋণ প্রদানের ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভঙ্গুর একটা ইকোনমিস্ট, তাকে রিভাইভ করার আলোকে এই পুরো আয়োজন, এই যে ইউএস এর যে বড় বড় কোম্পানির সাথে মিট করা, এটাও এটার একটা পার্ট। আমরা সবার সাথে মিট করছি বাংলাদেশের ইকোনমিকে যাতে আবার ওয়ার্ল্ড যাতে দেখতে পায় যে বাংলাদেশের ইকোনমি খুবই ভালো গতিতে, ভালো গ্রোথে এগোচ্ছে। এরপর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসকে চীনের জনগণের পুরনো বন্ধু উল্লেখ করেন এবং তাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এ সময় তিনি জানান, তার দেশ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে চায় এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী। এছাড়া অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। এছাড়া অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। এছাড়া একই জায়গায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের সহায়তা কামনা করেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে আওয়ামী দোসররা উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। জয়নুল আবদিন ফারুক বলেন, ভারতের সহায়তায় দিল্লিতে বসে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ইউনূস সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে। বাংলাদেশের সাথে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনাকে ফেরত এনে তার বিচার নিশ্চিত করে ইতিহাস সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। বন্দি চুক্তি যদি আপনার সরকারের স্বাক্ষরে থাকে, তাই দেরি আর না করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে 500-র দিকে মামলা হয়েছে, আজকে তাই তাকে হস্তান্তর করুন। কিন্তু দিল্লিতে বসে মা মেয়ে যুক্তি করে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকারকে আপনি ষড়যন্ত্র করবেন, বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করবে না। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরের টেস্টে মাঠে নামার আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাকিব।
সর্বশেষ টি-20 ম্যাচ খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী অক্টোবরে ঘরের মাঠে সিরিজ দিয়ে অবসর নেবেন টেস্ট থেকে। তবে ওয়ানডে খেলবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। 2006 সালের 6 আগস্ট ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন সাকিব। আর 2007 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি জানান, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে চীনের মেডিকেল টিম অতি দ্রুত সময়ে ঢাকায় এসেছে। তারা রোগীদের মেডিকেল রেকর্ড পরীক্ষা করেছেন। এছাড়া আহত ছাত্রদের চিকিৎসায় চীনা চিকিৎসক দল সন্তুষ্ট বলেও জানান সচিব। মনে করেন যে বাংলাদেশে সম্ভব না, এবং আমি যেটা বলেছি এই অ্যাসেসমেন্ট টিম চায়না ফিরে গিয়ে তারা তাদের কলিগদের সাথে পরামর্শ করে আরও ফার্দার অ্যাডভাইস আমাদেরকে দেবেন। তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব এদেরকে যদি বিদেশে পাঠানোর প্রয়োজন হয় সেই উদ্যোগ আমাদের চলমান থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। তিনি বলেন, পাশাপাশি পর্যটন শিল্পের নিবিড় এবং টেকসই উন্নয়নে তরুণ প্রজন্ম সহ দেশের ব্যাপক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হবে। এ লক্ষ্যে পর্যায়ক্রমে পর্যটন সপ্তাহ ও পর্যটন মাস উদযাপনের উদ্যোগ নেওয়ার বিষয়েও জানান তিনি। সেন্ট মার্টিন যেতে নিবন্ধন ফির বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান সচিব। অভ্যুত্থানের অকুতভয় বীর শহীদদের গৌরব গাথাকে অমলিন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে এই বিপ্লব এক ভিন্ন মহিমায় উদ্ভাসিত হবে। লঘুচাপের প্রভাবে দেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে বৃষ্টিপাত কমে গেলেও আগামী মাসের শুরুতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু যখন সক্রিয় হয়ে যায় তখন কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়ে যায়। যেহেতু এখন সক্রিয় আছে, বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে। আবার যেহেতু বৃষ্টিপাত আমরাই বলছি কিন্তু আগামীকাল থেকে উন্নতির দিকে যাবে, অর্থাৎ মৌসুমী বায়ু কিছুটা আবার দুর্বলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আগামী মাসের প্রথম সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ভোগান্তি ও দুর্ভোগের আরেক নাম প্রথম শ্রেণীর জয়পুরহাট পৌরসভার পাড়া মহল্লার সড়ক। এক যুগের বেশি সময় ধরে সড়কগুলো সংস্কার না করায় সৃষ্টি হয়েছে খানাখন্দ ও গর্ত। অনেক জায়গায় নেই ড্রেনেজ ব্যবস্থা, আর ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এছাড়াও এখনো পাড়া মহল্লাতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। রয়েছে মাটির কাঁচা সড়ক। জনগণকে দুর্ভোগ থেকে রক্ষা করতে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পৌরসভার। জয়পুরহাট প্রতিনিধি আয়শা সিদ্দিকা আশার প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা। 1975 সালে 8 জানুয়ারি 20.72 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে জয়পুরহাট পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। পরে 1991 সালে 19 জুন পৌরসভাটির প্রথম শ্রেণীর স্বীকৃতি লাভ করে। কিন্তু নাগরিক সেবা ও কাঙ্ক্ষিত উন্নয়ন নিয়ে রয়েছে পৌরবাসীর বিস্তর অভিযোগ। গত এক যুগের বেশি সময় ধরে পৌর এলাকা বৈরাগী মোড়, চিত্রা রোড, ডিসি চত্বর থেকে সর্দারপাড়া রোড, ধানমন্ডি, দেবীপুর সহ বিভিন্ন পাড়া মহল্লা সড়কে খানাখন্দের বেহাল অবস্থা। সংস্কার না হওয়া ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তির মধ্যেই চলছে জনসাধারণ। বৃষ্টির সময় কাদা হয়, কাদায় জামা কাপড় মেখে যায়, রিক্সা আসতে চায় না ঠিক মতো করে। অনেক সময় টাকা বেকার হয়ে যায়। একটা মেকারের কাছে নিয়ে গেলে মানে 200-300 টাকা নাই। সামনে একটা মসজিদ, লোকজন যাতায়াত করে, এখান থেকে গরু যায়, বকরি যায়, হাটে। রাস্তাটা এই অবস্থায় পড়ে আছে, আমাদের খুব কষ্ট হয়। 4-5 বার মাপ দিয়ে যায়, অথচ কাজ হয় না। খালি জনগণকে বুঝায় যে আমরা এইবার কাজ করব, এইবার কাজ করব। জনগণের দুর্ভোগের কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সড়কগুলো সংস্কারের আশ্বাস পৌরসভার প্যানেল মেয়রের। রাস্তা ছাড়া পৌরসভা কখনোই ভালো চলতে পারে না। জনগণ সবসময় রাস্তাঘাট দিয়ে চলাচল করে, সেই রাস্তা আমাদের নির্মাণ করা অতি প্রয়োজন। পৌরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত সহ সড়ক সংস্কার ও ড্রেনেজ সমস্যা দ্রুত সমাধান করে
জনগণের দুর্ভোগ লাঘব করবেন এমনটাই আশা তাদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। 2.5 মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও আলু আমদানি শুরু হয়েছে। বুধবার বিকেলে 2টি ট্রাকে 47 মেট্রিক টন আলু আমদানি করে ইয়ার ইন্টারন্যাশনাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। আলুগুলো বন্দরে প্রবেশের পর প্রতি কেজির দাম হাঁকা হয় 42 টাকা। তবে চাহিদা মাফিক দাম না পাওয়ার অভিযোগ আমদানিকারকদের। তারা বলছেন, ভারতের বাজার মূল্য অনুযায়ী দেশে আলু আমদানি করে খুব একটা লাভবান হওয়া যাচ্ছে না। দেশে শুল্ক কমানো হলেও ভারতের মোকামে আলুর দাম বেশি থাকায় দেশে আলু আমদানি অব্যাহত থাকবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। যে বাংলাদেশে যেহেতু আলুর দামটা অনেক হয়ে গেল, যদি ইন্ডিয়া থেকে কিছুটা দিয়ে যদি শিথিলতা আনা যায়, সাধারণ জনগণের জন্য সবাই খাইতে পারলো, একটু সাশ্রয়ী হলো দামটা। কিন্তু যদি আমরা মালে লস হয়ে যায় তাহলে তো আনতে পারবো। আমরা এটা মূলত 42 টাকা কেজি এখানে এসে পৌঁছছে, আমরা 42.5 টাকা দাম চাচ্ছি। বাজারটা নিয়ন্ত্রণে রেখে যাতে বাংলাদেশ আলুর বাজারটা না বাড়ে, এই কারণেই ইন্ডিয়া থেকে আলু আনা হচ্ছে। দিনের বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। মৌলভীবাজারে বৃষ্টি আর বন্যার পানিতে এখনো ডুবে আছে কৃষি জমি, ফসল হারিয়ে হাহাকার কৃষকদের। দিনের বাংলায় স্বাগত আরও একবার। মৌলভীবাজারে বৃষ্টি আর বন্যার পানিতে এখনো ডুবে আছে কৃষি জমি। আউশ ও আমন ধানের ফসলি জমি হারিয়ে কেবলই হাহাকার কৃষকদের। চরম উদ্বেগ উৎকণ্ঠা ব্যুরো ধান চাষাবাদ নিয়েও। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, প্রতিনিয়ত সেচ দিয়ে পানি অপসারণ করার জন্য বলা হচ্ছে। আর পানি উন্নয়ন কর্মকর্তা বলেন, হাওরে ছোট বড় 17টি ছড়া আছে যা ভারতের সাথে সংযুক্ত। এতে প্রতিদিনই ছড়া দিয়ে হাওরে পানি পড়ছে। মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজনের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। মৌলভীবাজার কাওয়াদিঘি হাওরের তীরবর্তী ফতেপুর, পাঁচগাঁও, আখাইলকুড়া ও একাটুনা ইউনিয়নের কয়েকটি গ্রামের কৃষিজমি এখনও পানির নিচে। পানি থাকায় কৃষকরা আউশ ও আমন ধানের ফসলি জমি হারিয়েছেন। হাওরের পানি নদীতে ফেলার জন্য 100 কোটি টাকার প্রকল্পের নাম মনু নদী প্রকল্প। সেই প্রকল্পের 9টি পাম্পের মধ্যে 8টি পাম্প স্থাপন হলেও সেগুলো বছর জুড়ে নানা কারণে সবকটি সচল থাকে না। পুরো প্রকল্পের কার্যক্রমে আশানুরূপ সফলতা নেই কৃষকদের। পানি আইসার কারণে আমরা মাগুরা গুছা লইয়া গেছে। হাসিমপুর যদি পানি ইস্তোতে আমরা করি বললাম, আমরা তো 100 টাকা নাই। আজ পর্যন্ত মনে হয় একজন কৃষি অফিসের মানুষে আমরা জিগাইল না, তোমরা খেত ফানিয়ে নিল, তোমরা কি করে বা খাইবা, কি অবস্থা চলবা। আমরা তো চাই হচ্ছে এই পানিগুলো নিষ্কাশন করার লাগি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, কাশিমপুর পাম্প হাউস সেচ দিয়ে পানি না সরালে প্রায় 1,500 জমি অনাবাদি থাকবে। 8টি সেচ পাম্প রয়েছে, এটা দিয়ে পানি হাওরের পানি নদীতে ফেলে এবং প্রতিনিয়ত তাদেরকে আমরা বলছি যাতে সেচ দিয়ে পানিটা অপসারণ করার জন্য ওনারা কাজ করে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী বলেন, এবছর প্রচুর বৃষ্টি হয়েছে। তাছাড়া হাওরে ছোট বড় 17টি ছড়া আছে যা ভারতের সাথে সংযুক্ত। প্রতিদিনই ছড়া দিয়ে হাওরে পানি ঢুকছে। হাওরের ভিতরে প্রায় 17টা ছোট বড় ছড়া আছে যে ইন্ডিয়ার সাথে কানেক্টেড। প্রতিদিন এই পানি থেকে ছড়া থেকে পানি পড়ছে হাওরে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিভিন্ন দাবিতে বেশ কিছুদিন শিল্পাঞ্চল আশুলিয়া উত্তপ্ত থাকার পর তৈরি পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মালিকপক্ষ মেনে নেওয়ার ঘোষণার সত্ত্বেও 14টি কারখানা এখনো খোলেনি। কবে খুলবে সেটাও নিশ্চিত করে কেউ বলতে পারেনি। আর আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে 5টি তৈরি পোশাক কারখানায়। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। তিনি বলেন, শ্রমিক অসন্তোষ কাটিয়ে যে কারখানাগুলো খোলা হয়েছে সেখানে শ্রমিকদের পদচারণায় কর্মচাঞ্চল্য ফিরেছে, চলছে উৎপাদন। শিল্পাঞ্চলের 1863টি তৈরি পোশাক কারখানার মধ্যে বন্ধ রয়েছে 14টি। অপ্রীতিকর ঘটনা এড়াতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে শিল্পাঞ্চলে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কোনাবাড়ি বেসিক শিল্পনগরীর 1 নম্বর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বেসিক 1 নম্বর গেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির নিন্দা জানিয়ে কটূক্তিকারীদের শাস্তির দাবি জানায়। এদিকে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা 2 কটূক্তিকারী ভারতের পুরোহিত রামগিরি ও বিধায়ক রানের সর্বোচ্চ বিচারের দাবি করেন।
টাঙ্গাইলের মির্জাপুর পৌর শহরে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন স্থানে 30টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মাসুদুর রহমান অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত ও 30টি ডাস্টবিন স্থাপন করেন। এছাড়াও মিনি বাস, অটোরিকশা, সিএনজি, লেগুনা টার্মিনাল সহ নির্দিষ্ট স্থানে রাখার নির্দেশ দেন। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা যুবদিল খান সহ পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। দিনের বাংলায় নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পরেই। আবারও স্বাগত দিনের বাংলায়। সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি। জেলা পরিষদ ডাক বাংলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দলের জন্য কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মাইদুল হোসেন চৌধুরী সহ অনেকে। অন্য দল থেকে আসা সুবিধাবাদী ও অনুপ্রবেশকারীদের বিএনপিতে ঠাঁই হবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বুধবার বিকেলে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। কেউ বিএনপির নাম ভাঙিয়ে জোট, ব্যবসা দখল ও অন্যায় কাজ করলে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। শেষে ছাত্র জনতার 5 আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শ্রাবণ গাজী ও আলিফ আহমেদ সিয়ামের পরিবারকে তার পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেওয়া হয়। দীর্ঘ 17 বছর পর কুয়াকাটায় বাংলাদেশ জামাতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে কুয়াকাটা পর্যটন ইয়ুথ ইন চত্বরে কর্মী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ আব্দুস সালাম খান সহ কলাপাড়া ও কুয়াকাটা জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। এবারে চট্টগ্রাম সংবাদ। গভীর সমুদ্র থেকে উদ্ধার হওয়া 19 জেলেকে ট্রলার মালিকের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম কোস্টগার্ড। চট্টগ্রামের কর্ণফুলী নদীর অভয় মিত্র ঘাটে নৌপুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরাম হোসেনের মাধ্যমে তাদের হস্তান্তর করেন কোস্টগার্ডের অপারেশন জাহাজ অর্নিমা 1-এর ক্যাপ্টেন সাইদ খান। এর আগে বুধবার দুপুরে গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে আমির হামজা নামে ট্রলারটি ডুবে যায়। সংবাদ পেয়ে সেখান থেকে 19 জন জেলেকে উদ্ধার করে কোস্টগার্ডের অপারেশন জাহাজ অর্নিমা 1 প্রাথমিক চিকিৎসা শেষে আজ তাদের ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রামে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে বন্দর নগরী বহুমুখী সমবায় সমিতি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। নগরীর বন্দর এলাকায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুলতান ও তার অনুসারীরা প্রকল্পের উন্নয়নের কাজে বাধা দিয়ে সমিতির আর্থিক ও সামাজিক ক্ষতির অপচেষ্টা করছেন। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। চট্টগ্রামের রাউজানে প্রবাসী মোহাম্মদ বাবুল ও স্ত্রীর কাছ থেকে চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের নোয়াপাড়া পথের হাটের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় ভুক্তভোগী পরিবারের সদস্য সুলতানা রাজিয়া অভিযোগ করেন, পাহাড়তলিতে তাদের বাড়ি নির্মাণ করা হচ্ছে, সেখানে স্থানীয় একটি মহল চাঁদা দাবি করছে। চাঁদা না দেওয়ায় তারা বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন পরিবারের সদস্যরা। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন দিতে $3.5 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক, সম্পর্ক জোরদারের আশ্বাস চীন ও নেপালের। অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে আওয়ামী দোসররা উঠে পড়ে লেগেছে, অভিযোগ ফারুকের। শেখ হাসিনাকে ফেরত এনে বিচার নিশ্চিতের দাবি। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অলরাউন্ডার সাকিব আল হাসানের, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শেষ করবেন ওয়ানডে ক্যারিয়ার। এবং মৌলভীবাজারে বৃষ্টি আর বন্যার পানিতে এখনো ডুবে আছে কৃষি জমি, ফসল হারিয়ে হাহাকার কৃষকদের।
এই ছিল দিনের বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।